সো হ্যালো গাইস। তো যাদের এসএসসি এমটিএস এক্সামটা খুব সামনেই আছে তাদের জন্য এই ভিডিওটা। আর যারা আমার আমার সম্বন্ধে জানতে চেয়েছো তাদের জন্য আমি শেষ পার্টে আমি সেই ডাউটগুলো রেখেছি। এবার আমি ভিডিওটা শুরু করব। তার আগে আমি একটা কথা বলে দিই, যে হচ্ছে আমি খুব আস্তে কথা বলি, মানে আস্তে বলতে স্পিডটা আমার একটু স্লো থাকে, আমি এইভাবে কথা বলতে পছন্দ করি। তো যাদের মনে হয় যে একটু স্পিডে দেখে নেবে তাদের সময়টা খুব বেশি মূল্যবান, সবারই সময় মূল্যবান। তো 1.5x করে নিতে পারো, করে নিয়ে ভিডিওটা দেখো দেখো ঠকবে না এইটুকু বলতে পারি। একদম কমন ডাউট যেগুলো আছে সেই ডাউটগুলো নিয়ে আলোচনা করবো, যে সেম টেসে কী কী হচ্ছে কী কী হবে, ঠিক আছে, সেই সব নিয়ে। তো একদম বেসিক ডাউট থেকে শুরু করছি। চারটে আমি এসএসসি এমটিএস নিয়ে 5টা পয়েন্ট বলবো, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট, যে এসএসসি এমটিএসের অ্যাডমিট কার্ড। তুমি আমি আমি আশা করছি যে তুমি স্লট বুক করে নিয়েছো। স্লট বুক করা থাকলে তার দুদিন আগে তোমাকে অ্যাডমিট কার্ড দেবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নেবে। অ্যাডমিট কার্ড প্রিন্ট করার আগে তুমি একটা জিনিস খেয়াল করবে, যে অ্যাডমিট কার্ডের নিচে যে সিজারের একটা ইয়ে থাকে, মানে যে জিনিসটা তোমাকে ছিঁড়তে হয় সেটা যেন অন্য পেজ বা ওটা যেন কেটে না যায়, ওটা যেন থাকে, না কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা ওখানে ভ্যালিড হবে না। প্রথম এই ডাউটটা ছিল। সেকেন্ড ডাউট হচ্ছে, ভাই তুমি কি ডকুমেন্ট নিয়ে যাবে। সেই ডকুমেন্ট হচ্ছে, দেখো তোমার এমটিএস যে অ্যাডমিট কার্ড তার পেছনে লেখা আছে যে কী কী ডকুমেন্ট নিয়ে তুমি যেতে পারো। তাও আমি আরেকবার বলে দিচ্ছি। তুমি একটা ছবি নিয়ে যেও, যে লাগতেও পারে নাও লাগতে পারে। একটা ডকুমেন্ট যেখানে তোমার হচ্ছে ডেট অফ বার্থ ম্যাচ করছে, তোমার নাম ম্যাচ করছে, নামের স্পেলিং থেকে সব কিছু ম্যাচ করছে। সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর যদি ভাই থাকে তো আধার কার্ডের সাথে আরেকটা ডকুমেন্টও নিয়ে যাও, কারণ অনেক সময় আধার কার্ড বায়োমেট্রিক লক থাকতে পারে। যদি লক করে থাকো তাহলে ওটা আনলক করে নিয়ে যাও। একটা ছবি নিয়ে যাও, কি আর অ্যাডমিট কার্ড নিয়ে যাও। 3টে ডকুমেন্ট লাগে, 3টে ডকুমেন্ট নিয়ে চলে যাবে এক্সাম দিতে। না পেন নিয়ে যেতে হবে, না কোনো পেপার শিফট কিচ্ছু নিয়ে যেতে হবে না। আর তুমি যে কোনো কিছু পরে, যে কোনো ড্রেস করে পরীক্ষা দিতে পারো। তুমি যদি ভাবো আমি স্কুল ইউনিফর্মে দেবো, স্কুল ইউনিফর্মে দিতে পারো। আমি যদি একটা গেঞ্জি পরে দেবো, গেঞ্জি পরে দিতে পারো। সোয়েটার পরে দেবো, সোয়েটার পরে দিতে পারো। কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। 3 নম্বর কোয়েশ্চেন, যে জলের বোতল নিয়ে যেতে পারবো। ব্যাপার হচ্ছে ওখানে জলের ব্যবস্থা থাকে, তুমি চাইলে ওদেরকে বলতে পারো যে জল দিতে পারো। এবার হ্যাঁ, তুমি একটা ট্রান্সপারেন্ট বোতল থাকলে তুমি তোমার পার্সোনাল জল ক্যারি করতে পারো। যে একটা, এটা হচ্ছে একটা জলের বোতল, ধরো না এটা একটা জলের বোতল, এটা আমার ফোন, এটা আমার, এটাকে যদি আমি জলের বোতল ধরি, এই যে কভারটা আছে এই কভারটা আমাকে খুলে নিয়ে যেতে হবে, মানে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেল। এই ট্রান্সপারেন্ট জলের বোতল যদি হয় তাহলে আমি নিয়ে যেতে পারবো, নয়তো আমি পারবো না, ঠিক আছে। তো এইভাবেই হবে। 4 নম্বর টপিক, হ্যাঁ, এক্সাম হলে বসে গেলে এবার তোমার টয়লেট পেয়েছে, তুমি যেতে পারবে। হ্যাঁ পারবে, কিন্তু এক্সাম শুরু হওয়ার আগে তোমার যদি টয়লেট পাই, ওয়াশরুমে যেতে ইচ্ছা করে, ওদেরকে বলবে যে কোথায় আছে না আছে, ওরা সব গাইড করে দেবে তোমাকে, তুমি ওখানে যেতে পারবে। বাট এক্সাম শুরু হওয়ার পরে তোমাকে কিন্তু যেতে দেবে না। তাই যদি সেরকম কোনো প্রবলেম হয় তো আগের থেকে ইয়ে করে নিয়ে যাবে। 5 নম্বর, তোমার গায়ে এই যে আমি এরকম হাড় পরে আছি বা এখানে এরকম ধাগা ফাগা কিছু থাকে, আংটি ফাংটি থাকে, কিছু ওরকম পরে যাওয়া যাবে না, ঠিক আছে। সব কিছু খুলে যেতে হবে তোমাকে, কোনো কিছু থাকবে না। চশমা অবশ্যই পরে যেতে পারো, চশমা থাকে। তাছাড়া এর বাদে কিন্তু মেয়েরা যারা আছে তাদের, এটা কি বলে যেন, কানের নাকের এগুলো কিছু নিয়ে যেতে পারবে না ওরা নিয়ে। আর যদি পড়ে যাও যে খুলতেই পারছো না, তবে কিন্তু ওরা এরকম সিলেটিভ লাগিয়ে দেবে, এরকম সিলেটিভ ফিলেটিভ সব লাগিয়ে দেয়। এবার হতে পারে একটা খুব অকওয়ার্ড একটা ব্যাপার হয়েছে তোমার জন্য, যদি তুমি ফার্স্ট টাইম এরকম করতে থাকো, ঠিক আছে। তো 4 নম্বর 5 নম্বর পয়েন্ট হয়ে গেছে। এক্সট্রা একটা জিনিস সেটা আমি বলি, যে স্ট্রেস নেবে না, ঠিক আছে। কারণ তোমাদের পরীক্ষা দেবে। সব থেকে যেটা আমি এতক্ষণ ধরে লুকিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে, যারা ভাবছো কাট অফ নিয়ে যারা ভয় পাচ্ছ, তারা CBT 1 ম্যাথ আর রিজনিংয়ে কাট অফ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যে কটা পারছো করো, আর সব কটা কোশ্চেন অ্যাটেন্ড করবে। এটা কিন্তু সবাই করে আসে না। তারা ম্যাথ যে কটা পারে, রিজনিং সে যে কটা পারে সে কটাই করে থাকে। কিন্তু এটা তুমি করবে না, কারণ তুমি এই ভিডিওটা দেখছো, ঠিক আছে। তুমি কিন্তু এটা করবে না। তুমি ম্যাথ আর রিজনিংয়ে সব অ্যাটেন্ড করবে, কারণ ওখানে কাট অফ মানে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। তো এসে সেম টেসের যদি আরও কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করো। 5 মিনিট হলো, এখানেই তোমাদের শেষ। যারা এমটিএস দেখছো, তারা দিচ্ছ, তারা খুব ভালোভাবে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক সবাইকে, ঠিক আছে। এবার আসি, আমার কিছু পার্সোনাল ডাউট করেছে বা পার্সোনাল কিছু প্রশ্ন আছে তাদের পেছনে। তো প্রথম যে ডাউট আসছে সেটা হচ্ছে এসএসসি জিডি নিয়ে। সোমনাথ ঘোষ ভাই আমাদের কমেন্ট করেছে যে আমার এসএসসি জিডি এক্সাম আছে, ম্যাথ কোন টপিক বেশি আছে, মেনস্ট্রুয়েশন নাকি আর রিজনিং আর ক্যালেন্ডারে কী করবে দাদা। তো ব্যাপার হচ্ছে, দেখো এসএসসি জিডি নিয়ে আমি একটা টপিক, একটা ভিডিও আমি শেয়ার করব। সেই ভিডিওর মধ্যে শুধুমাত্র ম্যাথ না, রিজনিং থাকবে, জিকে থাকবে, হিন্দি থাকবে, কীভাবে প্রিপেয়ার করেছো এবং
যে করছে আমি তাদেরকেও দেখাবো যে ওরা কীভাবে করছে, ওরা কী করছে, কী কী দরকার হয়, সব কিছু নিয়ে। তো এসএসসি জিডি যাদের আছে তারা প্লিজ কমেন্ট করো, যাদের যত রকম ডাউট আছে সব কিছু আমি কমেন্টে তো ক্লিয়ার করবোই, প্লাস আমি একটা ভিডিওর মধ্যে ডেডিকেটেড একটা ভিডিও করবো, সেখানে আমি সব জানাবো। আর জানো আমি কমেন্টে রিপ্লাই খুব তাড়াতাড়ি দিই, একদম 15 মিনিট, মিনিমাম 2 মিনিট, আর ম্যাক্সিমাম 3 ঘন্টা, তার মধ্যে রিপ্লাই চলেই আসে। সেকেন্ড, আমাদের আসমা ম্যাডাম কমেন্ট করেছে, দাদা আমি সেলফ স্টাডি করছি, সাথে অফলাইন টিচারও আছে, এরপর কী করবো? দেখো আসমা, তোমার অফলাইন টিচার আছে, সব থেকে বেস্ট হচ্ছে অফলাইন টিচার, কারণ তুমি যখন বিগিনার আছো না, তখন হচ্ছে অফলাইন টিচার হচ্ছে রামবানের মতো কাজ করে, যে ওরাই তোমাকে বোঝাবে, ওরাই তোমার বেসিকটা স্ট্রং করবে, কিন্তু উনি, ঠিক আছে? এবার উনি যে ম্যাথটা দেখাচ্ছে সেটা কিন্তু বাড়িতে এসে প্র্যাকটিস করায় 2বার না হয়তো 3বার, সেটার দায়িত্ব কিন্তু তোমাকে তোমাকে কিন্তু এটা বুঝতে হবে যে কীভাবে করছে। মানে ওনার স্যারের কাছে তোমার যা আছে, যতটা ইয়ে আছে, সেটা তোমাকে নিয়ে নিতে হবে আমার মধ্যে, মানে নিজের মধ্যে। উনি যে জিকেটা পড়াচ্ছে সেই জিকেটা তোমাকে 1বার 2বার 3বার তোমাকে তোমাকে মুখস্থ করতে হবে। এইগুলো করার পরে অফলাইন টিচারের উপরে এখন বেশি ডিপেন্ড হয়ে থাকো, পরে যখন তুমি তোমার যত যত তোমার বেস ক্লিয়ার হবে তত তত অফলাইন টিচারের ভ্যালুটা তখন আস্তে আস্তে তোমার নিজের কাছে কমে যাবে, কারণ তখন তুমি জানতে থাকবে। তো প্রথমের দিকে অফলাইন টিচার সব থেকে বেস্ট, অনলাইনের দিকে ইন্টারাকশান রাখো। সেলফ স্টাডিতে ফার্স্ট যে অফলাইন যে টিচার আছে তার পড়াগুলো আগে আগে করতে থাকো, মানে ওগুলো কমপ্লিট থাকে ভাই, ঠিক আছে? এই সময়গুলো দাও, আর সময় দাও নিজেকে, দেখো তারপর কী হয়, নিজের ইমপ্রুভমেন্ট তোমার আসবেই। নেক্সট ডাউট, ওয়ান গুড, দাদা আমার TWS এর পেইড ব্যাচ নেওয়া আছে, এই ব্যাচ থেকে পড়লে কি MTS এর জন্য বেঙ্গলিতে প্রিপারেশন করলে কি সাফিসিয়েন্ট হবে, নাকি হিন্দি মিডিয়াম এর কোনো টিচারকে ফলো করব? দেখো ভাই, ফার্স্ট তুমি যে ব্যাচটা নিয়েছো সেই ব্যাচে কি ওরা দাবি করছে যে আমি CHSL অবধি ক্লিয়ার করিয়ে দেবো? সেটা দেখো তো। যদি ও বলছে যে হ্যাঁ আমি CHS অবধি ক্লিয়ার করিয়ে দেবো, তাহলে তার কাছে স্টিক থাকো। এবার তুমি ধরো ও TWS এর ব্যাচ নিয়েছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তুমি চাইছো আমি CHSL ক্লিয়ার করবো, তাহলে তো একটু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? তাই যদি দাবি করে থাকে CHSL এর ব্যাচ, CHSL অবধি পড়াবে, MTS অবধি থাকবে। এবার CHSL পড়লে ভাই MTS লেভেল একই থাকে, CGL আর MTS এর লেভেলও একই থাকে, তো সেভাবে পড়ো। আর হিন্দি মিডিয়াম ব্যাপার হচ্ছে, হিন্দি মিডিয়ামের এখনই ফলো করার দরকার নেই। যদি তোমার TWS এর যে ব্যাচটা আছে ভাই, তুমি টাকা দিয়ে ইনভেস্ট করেছো, তুমি কেন আবার নতুন জায়গায় করতে যাবে, আবার কেন নতুন করে খুঁজতে যাবে, আবার নতুন করে পড়া, নতুন করে সব নোটস করা, নতুন করে রিভাইজ করা? যখন তোমার কাছে আছে যে জিনিসটা, যেখান থেকে পড়তে পারছো, সেগুলোই দেখো না, সেভাবে করো। তো আশা করি ক্লিয়ার হয়েছে। সেকেন্ড, বই, এবার বই নিয়ে কী বলবো, ব্ল্যাক বুকও আমার কাছে আছে, নিতুমার ভলিউম 1ও আমার কাছে আছে, তো ব্ল্যাক বুকটা বেশি ভালো, ব্ল্যাক বুকটা পারলে নিয়ে নিও। আর নেক্সট আউট, দাদা ম্যাথ কোথায় পড়ো? নেক্সট আউট, বলছি, তুমি ইংলিশ আর জিকে কার কাছে পড়ো? আমি ইংলিশ জিকে কার কাছে পড়ি? পরের ডাউট, আমাদের অর্পিতা ম্যাডাম কমেন্ট করেছে, দাদা তুমি তোমার অনলাইন টিচারগুলো বলো প্লিজ, অল সাবজেক্ট কমেন্টে বলো। আর একটা কথা, যদি হিন্দি আর ইংলিশে ভিডিও দেখে নোট করি, তাহলে কি এক্সাম ল্যাঙ্গুয়েজ বাংলা চুজ করা ঠিক হবে? মানে তুমি বলতে চাইছো যে আমি, মানে তুমি হিন্দি আর ইংলিশে পড়ছো, কিন্তু তুমি ল্যাঙ্গুয়েজটাকে বাংলা করবে না, হিন্দি করবে না ইংলিশ করবে, এটা বলছো তুমি। ব্যাপার হচ্ছে এক্সামের ভাষা অলওয়েজ বাংলা চুজ করবে, ওখানেই তোমাকে বাংলা হিন্দি ইংলিশ সব পেয়ে যাবে। ব্যাপার হচ্ছে আমি কার কাছে পড়ি, আমি জিকে কার কাছে পড়ি, আমি ইংলিশ কার কাছে পড়ি, আমি ম্যাথ কার কাছে পড়ি, ব্যাপার হচ্ছে দেখো ভাই, সবাইকে আমি বলছি, আমি সব থেকে বেশি করি যেটা, সেটা হচ্ছে আমি সেলফ স্টাডি করি। আমি কয়েকজন আছে আমার বন্ধুবান্ধব, কয়েকজন স্টুডেন্ট, তাদের সাথে বসে সকাল থেকে রাত অবধি আমাদের একটা হয় ওখানেই। এবার যেগুলো আটকে যায় তখন আমি হচ্ছে কারোর উপরে ভরসা করি, নাহলে বেশিরভাগ আমি ভরসা করি আমার বইয়ের উপরে, আমার নোটসের উপরে, আমার নিজের উপরে। তারপরে হচ্ছে আসে স্যারগুলো। তো ম্যাথের কথা বলি, যদি ম্যাথেরগুলো তাই আমার গ্রুপ স্টাডির মধ্যে আমার 90% ক্লিয়ার হয়ে যায়, যেখানেই আটকে যায় সেখানে হচ্ছে তখন হচ্ছে কোনো স্যার, সেটা হচ্ছে আদিত্য রঞ্জন। ম্যাথে কোনো ডাউট থাকলে সেটা আদিত্য রঞ্জন দেখি। ইংলিশের জন্য আমার আমার পুরো খাতা আছে, আমি পুরো নোটস বানিয়েছি, আমি যখন স্কুল লেভেল থাকতে বা ইয়ে থাকতে তখন ওরাও করেছিলাম। এবার তারপরেও আছে, তো ম্যাথের জন্য তো আদিত্য রঞ্জন আছে। ইংলিশের জন্য আমি এখন যে রিসেন্টলি যাকে দেখছি সেটা হচ্ছে সঞ্জীব স্যার বলে একটা RW এর টিচার আছে, ওনাকে দেখি। জিএসের জন্য ভাই পারমার স্যারকে দেখি,
আর আর কোনো কিছু বাদ গেলে রিজনিংয়ের জন্য আমি কোনো টিচার আমি দেখি না, রিজনিং জাস্ট নিজের থেকে প্র্যাকটিস করি আর আমার বললেই হয়ে যায়। তো বেসিক্যালি হচ্ছে আমি তাহলে এই স্যারগুলোর কাছেই আমি পড়ছি, এর বাইরে আমার কোনো টিচার নেই। আর আমার সেরকম বেসিক্যালি কোনো টিচারও নেই, আমি নিজের থেকেই যা হয় সেটাই করি। আর যেইগুলো আমার বাইরে থেকে দরকার হয় সেগুলো হচ্ছে এরাই। তো আর আমি যে এদের কাছে পড়ছি মানে তোমাকে এর কাছে পড়তে হবে এর কোনো কোনো মানে নেই, তোমার যাকে ভালো লাগছে তুমি তার কাছে পড়বে, ঠিক আছে? অনেক ভিডিওটা লম্বা হয়ে গেল, তো বাই। যদি আরও কোনো কমেন্ট থাকে করে রাখো।